আজ আমাদের স্টুডিওতে হাজির আছেন ইমন সাহা, যিনি একাধিক গুণে গুণান্বিত। এই মানুষটি একাধারে সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং সুরকার, এবং তার নামের সাথে নতুন আরো একটি তকমা লেগে গেছে, সেটি হচ্ছে তিনি সিনেমার পরিচালকও। কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আচ্ছা, এই যে সুরের মানুষ সিনেমা জগতে কিভাবে? আসলে ফিল্ম ব্যাপারটা তো আমাদের ফ্যামিলির মধ্যেই ছিল। আমি একেবারেই হার্ডকোর ফিল্ম পরিবারের। আমার বাবা বিখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা, আমার মা বিখ্যাত প্রযোজিকা রমলা সাহা। তো এবং আমাদের ব্যানার থেকে, স্বরলিপি বাণীচিত্র থেকে অনেক বিখ্যাত বিখ্যাত ছবি এসছে। ছুটির ঘন্টা, অশিক্ষিত, রাম রহিম, জন, পুরস্কার। তো এই জন্যই খুব সহজেই মনে হয় এই সাহসটা করতে পেরেছি আসলে। আপনার নতুন সিনেমা সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি এ সম্পর্কে জানতে চাই। আম, এইটা আমার প্রথম ডিরেক্টোরিয়াল ফিল্ম। এটা আমার অনেক প্যাশনের একটা প্রজেক্ট। অনেক বছর ধরেই ভাবছিলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি এই ছবিটা আসলে বহির্বিশ্বের জন্য আমি চিন্তা করে শুরু করেছি, যে কানাডা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মানে এইসব, মানে আমাদের দেশের বেল্টের বাইরে মুভিটাকে রিলিজ দিব শুধু, হ্যাঁ, আর হয়তো বা কোনো একটা চ্যানেলে এটার প্রিমিয়ার হবে। কিন্তু পরে করতে করতে সবাই আমার ক্রু, ক্যাস্ট, হ্যাঁ, এবং বললো যে না দাদা প্লিজ এটাকে হলে রিলিজ দেন, হলে রিলিজ দেন বাংলাদেশে। তো ওই চিন্তা থেকেই আসলে বাংলাদেশে হলে রিলিজ দেওয়া। কিন্তু আমার এটার টার্গেট অডিয়েন্স কিন্তু আসলে বাইরের দেশেরই ছিল, যেই কারণেই কিনা এই নামটা রাখা। যদিও বাংলা মুভি সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি, যাতে খুব সহজেই একটা বাইরের দেশের অডিয়েন্স এটা নামটার সাথে কানেক্ট করতে পারে গল্পটাকে। আপনার সিনেমায় যারা অভিনয় করেছেন, সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, তাদের সাথে কাজ করার আপনার পরিচালক হিসেবে অভিজ্ঞতা, বা তারা কিভাবে কাজ করেছেন আপনার সাথে, এটা জানতে চাই। আমি এই ব্যাপারটাতে একটু ভয়েই ছিলাম, যেহেতু আমি ক্যামেরার পিছনে কোনোদিন কাজ করিনি। ক্যামেরার সামনে বরঞ্চ ছোটবেলায় শিশু শিল্পী হিসাবে অনেক কাজ করেছি, কিন্তু আমি একটু ভয়ে ছিলাম যে ওরা কি জিনিসটা কতটুকু সহজভাবে নিবে। যে দাদা এতদিন সঙ্গীত পরিচালনা করেছেন, ওদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। সাইমন আমার খুব আদরের ছোট ভাই, নীলা আমার একদম ফ্যামিলি মেম্বারের মতো। আর নীলার যতগুলি ছবি কাজ করেছে সব তার মেজর ছবির মিউজিক ডাইরেক্টর আমি। ইন্তেখাব দিনার ভাই আছেন, পাভেল ভাই আছেন, তো এরা তো একদম যে যার জায়গায় একদম, হ্যাঁ, সবাই খুব ভালো, হ্যাঁ, খুব ভালো পজিশনে, টপ পজিশনে। আমি এটা নিয়ে একটু টেনশনে ছিলাম, কিন্তু খুবই সুন্দরভাবে তারা আমাকে গ্রহণ করেছে। এবং আমি যেটা এই ফিল্মে করেছি তাদের সাথে আগে এগ্রিমেন্ট ছিল, আমার বলা নেওয়া ছিল যে আমার কিন্তু রিহার্সাল দিতে হবে, আগে প্রি রিহার্সাল করে তারপর আমরা কিন্তু শুটিংয়ে যাব, যেটা কিনা এখন একেবারেই হয় না। জি। তো এবং সাইমন, রিহার্সালের যে ব্যাপার, হ্যাঁ, আমরা একদম মানে স্ক্রিপ্ট রিডিং থেকে শুরু করে একদম মানে ফিজিক্যাল রিহার্সাল করে তারপর আমরা শুটিং স্পটে গিয়েছি। সাধারণত সাইমন সাদিক ভাইয়াকে আমরা দেখি উনি সবসময় কমার্শিয়াল মুভিগুলো করেন। আপনার তো এটি মিউজিক্যাল একটা মুভি, আপনি কোন চিন্তা করে তাকে এটাতে নিয়েছেন, বা উনি কতটুকু চরিত্রটাকে অ্যাডপ্ট করতে পেরেছেন? হি ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে ওকে একভাবে ইউজ করা হয়েছে, ওই লাউড ড্রামা, মেলো ড্রামা, একটা ধাঁচে, হ্যাঁ, কিন্তু বোঝা যায় না যে ওকে দিয়ে করানো যাবে। সাইমনের ক্যারেক্টারটা একদম স্ট্রেট লাইন। যখন নীলার প্রাচুর্য চলে আসে, হ্যাঁ, অনেক ফেম চলে আসে, তখনও সাইমন চেঞ্জ হয় না, ওর মধ্যেই থাকে, ওই গ্রামের সরল সহজ ছেলেটা, হ্যাঁ, একটা টাইপ ক্যারেক্টার কি ছিল আমরা বলতে পারি। তো আমি বলেছি যে যাতে কোনো সময় ওই হারমোনিটা যাতে নষ্ট না হয় আর কি। তো যখন রিহার্সালে দেখলাম যে ও একদমই বুঝে ফেলেছে যে আমি কি চাচ্ছি, হ্যাঁ, সো ও খুবই ভালো কাজ করেছে, খুবই ভালো। আর নীলার কথা তো দুর্দান্ত, ও তো রে বাপ রে বাপ রে বাপ, মানে ওর লাইফ ডেডিকেট করে দিয়েছে এই ছবিটার জন্য। যারা ওর সাথে খুব কাছ থেকে কাজ করেছে, জানি না, ও যখন একটা ক্যারেক্টারে ঢুকে, যেটাকে আমরা মেথড অ্যাক্টিং বলি, বা হ্যাঁ মেথডিক্যাল অ্যাক্টর, মানে ওই ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায়, ওর জীবন প্রণালী ওইরকম হয়, ওই ক্যারেক্টার থেকে বেরোতে পারে না। তো মায়া, যেহেতু ছবিটা অলরেডি রিলিজ হয়ে গেছে, কিছুটা গল্প উন্মোচন করাই যায়। মায়া হচ্ছে ওর ক্যারেক্টারের নেম। ওর যখন গ্রামের মেয়ে থাকে, একদম সহজ সরল, খালি পায়ে চলছে, এক কালারের শাড়ি, হ্যাঁ, পরছে, ওই যে সরল থেকে যখন পরের স্টেজে যায়, ওর ডিফিকাল্ট হচ্ছিল ওর পরের স্টেজে আসা। ও মানে ও মায়াই হয়ে আছে, ওই গ্রামের মায়া। এটা তো মহা মুশকিল। ভাইয়া বের হও, তুমি আর ওই মায়া নেই, এখন বের হও, এখন তুমি শহরের।
ওকে ভাই আমাকে 2টা দিন সময় দেন, আমাকে 2টা দিন সময় দেন। মানে এতটাই ইনভলভ থাকে ও, মানে দুর্দান্ত দুর্দান্ত। আই এম লাইক এটা। হ্যাটস অফ, হ্যাটস অফ। হুমায়ুন আহমেদ স্যারের সাথে আপনার কাজ করা হয়েছে সম্পর্কে জানতে চাই একটু। হ্যাঁ, স্যারের সাথে আমার স্যারের কয়েকটা নাটকে আমি মিউজিক করেছি, কিন্তু মেইনলি স্যারের সাথে প্রথম কাজ আমার হয়েছে ঘেটুপুত্র কমলা, সেটার আবহ সঙ্গীত পরিচালনা। তো আনফর্চুনেটলি স্যারের সাথে এর আগে আমার কোনো কাজ হয়নি। কেন হয়নি, স্যারও আমাকে ডাকেননি, আমিও স্যারের কাছে যাইনি, জাস্ট ব্যাটে বলা হয়নি। হ্যাঁ, কারণ তো একদিন আমাকে প্রাণ রায়, আমাদের অভিনেতা প্রাণদা, একদিন ফোন করলেন, হুমায়ুন আহমেদ স্যারের ঘেটুপুত্র কমলার শুটিং চলছে সেট থেকে, আউটডোরের থেকে, ওকে। যে দাদা স্যার আমাকে বলেছে আপনাকে কল দিতে, আমাদের তো একটা স্যারের একটা ছবি হচ্ছে ঘেটুপুত্র কমলা, স্যার জিজ্ঞেস করেছে আপনি এটার মিউজিকটা করবেন কিনা, আবহ সঙ্গীতের। আমি এটা করবো কিনা মানে কি, হুমায়ুন স্যারের ছবি করব না করার, এটা এটা প্রশ্নই কি হচ্ছে না। ধরনের প্রশ্ন? হ্যাঁ, না স্যার তারপর আপনাকে জিজ্ঞেস করতে বলছে। আমি অফকোর্স আমি কোথায় আসবো স্যারের সাথে দেখা করতে। তো তখন যাই স্যারের সাথে দেখা করতে, তার বাসাতেই যাই। শুটিংয়ের পরে স্যার যখন বাসায় ফেরত আসেন, তো আমাকে প্রথমেই বলেছে, ইমন আমার ফার্স্ট ছবির সেটার মিউজিক ডাইরেক্টর তোমার বাবা, এবং এটা আমার লাস্ট ছবি হবে, এরপর আমি আর কোনো ছবি করব না, আমার এইটা লাস্ট ছবির সঙ্গীত পরিচালক তুমি। গ্রেট। আমি বললাম যে স্যার এটা আপনার লাস্ট ছবি, আপনি কি করে বলেন? হ্যাঁ, বলেন আমি এরপরে আমি আর ছবি করব না। তো বলে যে আমি খুব এই কোইন্সিডেন্টাল ব্যাপারগুলিতে আমি খুব বিলিভ করি। হ্যাঁ, তারপরে স্যারের সাথে খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি আছে। আমাকে পর্যাপ্ত সময় দিয়েছিলেন তিনি মিউজিকটা করার জন্য, এবং দেয়ার ওয়াজ লাইক নো বাজেট, আনলিমিটেড বাজেট, বলি ইমন তুমি যা লাগে তোমার ইউজ করো। তো আমি অনেক সময় নিচ্ছিলাম। তো হঠাৎ করে স্যার একটু বিরক্ত হলো যে এতদিন হয়ে গেল তুমি, আমি কিছুই শুনলাম না। হ্যাঁ, তো টোটাল আমাদের তো রিল ওয়াইজ ভাগ করা হয় জি, ছবিকে। হ্যাঁ, তো 6টা রিলে ভাগ করা হয়েছিল। তো আমি 3টা রিল পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি, এখনো 4 নাম্বার রিল থেকে এখনো মিউজিক মানে ডিজাইন করা হয়নি, সাউন্ডগুলি ডিজাইন করা হয়নি। তো স্যার আমার স্টুডিওতে আসলেন, শাওন আপা ছিল, আরও স্যারের অন্যান্য অ্যাসোসিয়েটস ছিলেন সাথে। তো প্রথম রিলটা দেখলো, কিছু বলেনি। সেকেন্ড রিলটা দেখার পরে বললো যে মিউজিক তো ভালোই হয়েছে। বললো না ভালো না, বেশ ভালো হয়েছে। তো তারপর থার্ড রিলটা দেখলো, তো এখানে মিউজিকের অনেক কাজ ছিল, অনেক মানে ইয়ে ছিল। দেখার পরে স্যার বললো যে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমার আর বাকিগুলো আমার দেখার দরকার নেই। তো আমি তোমাকে একটা কথা বলি ইমন, সরকার তোমাকে এই ছবির জন্য জাতীয় পুরস্কার দিক আর না দিক, আমি হুমায়ুন আহমেদ তোমাকে জাতীয় পুরস্কার দিয়ে দিলাম। ও গ্রেট স্যার, বিগ কমপ্লিমেন্ট, এটার পর আসলে আর কিছু থাকে না। স্যারকে আমি পায়ে ধরে সালাম করি, এবং দেখেন গুণী মানুষের কথা, আসলে এই ছবিতে আমি জাতীয় পুরস্কার পেয়েছি, ও মাই গড। এবং এইটা আসলেই তার লাস্ট মুভি ছিল। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানতে চাই যে এভাবে কি আবারও আমরা আপনাকে কোনো চলচ্চিত্রের পরিচালক হিসেবে দেখতে পাবো কিনা, বা পরবর্তীতে অভিনয়ও দেখতে পাবো কিনা? চলচ্চিত্র পরিচালনা করার ডেফিনেটলি ইচ্ছা আছে, আরও দেখা যাক, এখন সব কিছুর উপরেই ডিপেন্ড করবে। অনেক বড় দায়িত্ব, অনেক বড় বাজেটের ব্যাপার, অনেক অনেক কিছু জড়িত। অভিনয়ে প্রফেশনালি করার একেবারেই ইচ্ছা নেই, হয়তো ছোটোখাটো ক্যামিও রোল আমার ছবিতে যদি করি মনে হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, পরিচালনার ইচ্ছা আছে। এখন ইচ্ছাটা কতটুকু বাস্তবায়িত হবে তা জানি না, সময়ই বলবে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গাজী টিভিকে অসংখ্য ধন্যবাদ, আপনার অনুষ্ঠানের সবাই যারা আছেন, প্রডিউসার, ক্যামেরার পিছনের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকের কাছে আমার অনুরোধ, আপনারা হলে এসে সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি, অবশ্যই এসে ছবিটি দেখবেন। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শোবিজ ওয়ার্ল্ডের সাথেই থাকুন।